ভিডিও শুরুতে আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। তো এইরকম যদি একটা কম্বো চাইনিজ কম্বো থাকে ডিনারে অথবা ব্রেকফাস্টে, তো ডিনারটা পুরো জমে যাবে। আজকে হচ্ছে ক্রিসমাস, তো ক্রিসমাসে এইরকম স্পেশাল একটা ডিনার বানিয়ে নেওয়ার জন্য চলো কি কি করে নিতে হবে দেখে নাও। আর আমি চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বানিয়ে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন, আর তার সাথে থাকছে চিলি পটেটো। আলু দিয়েও যে এত সুন্দর একটা দারুণ খাবার বানানো যায়, তো এটা না বানালে তোমরা বা না খেলে বুঝতেই পারবে না। প্রথমেই বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চাউমিনগুলো। আর চাউমিনগুলোকে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই সমস্ত লম্বা লম্বা চাউমিনগুলো জলের মধ্যে ডুবে গেল। কোনো রকম কোনো ভাঙবার দরকার নেই। ভেঙে দিলে রেস্টুরেন্টের মতো যে লম্বা লম্বা ভাবটা এটা থাকবে না। এরপর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম, আর তারপরেই এটাকে ছেঁকে নেব। এটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুটো ফুটো ধরনের বাটি। যেহেতু এটা খুব গরম তাই খুব সাবধানে ধরে এটাকে ফুটো ফুটো ভাটির মধ্যে সমস্ত চাউমিনটা ঢেলে নিলাম। আর এদিকে কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। যেহেতু আমি দুটো রান্না করব তাই আবারও কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এদিকে চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল। এর ফলে চাউমিনটা ওভার কুকড হয়ে যাবে না। গরম চাউমিনের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলে কি হবে, চাউমিনটা আর বেশি সিদ্ধ হবে না আর জড়িয়েও যাবে না। এদিকে কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম। এদিকে চাউমিনটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা দেওয়ার ফলে ওই একই কাজ হবে, চাউমিনটা কোনোভাবে কোনো দিকে জড়িয়ে যাবে না। তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দেবো চাউমিনগুলোর সাথে। এটা কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে। তোমরা কেউ কেউ চাইলে জলের মধ্যেও তেলটা দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে করি। এবার তোমরা কে কীভাবে করবে তোমাদের ব্যাপার। অনেকেরই চাউমিন করতে গেলে চাউমিনগুলো দলা পাকিয়ে যায় বা জড়িয়ে যায়, তবে এইভাবে যে টিপসগুলো দিলাম বা যেভাবে আমি বানাচ্ছি এইভাবে ফলো করে বানালে কোনোভাবে কোনো চাউমিনের গায়ে কোনো চাউমিন জড়িয়েও যাবে না আর দলা পাকিয়েও যাবে না। তো দেখো এইভাবে হাত দিয়ে তেলটা চারিদিকে মাখিয়ে দেওয়ার পর এটাকে রেখে দিলাম। আর এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ফুটন্ত জলের মধ্যে আলুগুলোকে দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। জলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে আলুগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায়, জল থেকে ওপরে উঠে না থাকে। তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। দেখো তোমাদের দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, একদমই সামান্য সিদ্ধ করে নিলাম। খুব বেশি সিদ্ধ করলে এগুলো কিন্তু ভেঙে যাবে। এরপরে একটা চুবড়ি নিয়ে তার মধ্যে আলুগুলোকে ছেঁকে তুলে নিলাম। তারপর নিয়ে নিয়েছি একটা বাটি, আর সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। যে ময়দা আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করি সেই অল পারপাস ব্যবহার করার ময়দাটাই ব্যবহার করলাম 2 চামচ। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এখানে লঙ্কা যাতে সুন্দর হয়। দেখো বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যে কোনো রান্নাতে অবশ্যই নুনটা ঠিকঠাকভাবে ব্যবহার করলে তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ভালো ব্যাটার রেডি করে নিতে হবে। দেখো সামান্য একটু জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা বানাচ্ছি, তার কারণ এটা অনেকটা একসাথে জল দিয়ে দিলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। তারপরে আবারও একটু জল দিয়ে একটা ভালো মিশ্রণ রেডি করে নিয়েছি। দেখো কতটা থিকনেস হয়েছে। খুব বেশি পাতলা করলে আলুগুলোর গায়ে লাগবে না, আবার খুব বেশি যদি শক্ত থাকে সেক্ষেত্রেও অসুবিধা হবে। আলুগুলো এরপরে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত আলুর গায়ে ব্যাটার লাগিয়ে নেব। এরপরে এটাকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর এদিকে যেহেতু হাতে 10 মিনিট টাইম আছে, তো কি করা যায় ভাবলাম চলো ডিমের ভুজিয়াটা বানিয়ে নিই। তার জন্য 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিলাম। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম হলে তবেই ডিমটা দিও, না হলে ডিমের মধ্যে কাঁচা তেলের গন্ধ ছাড়বে আর ডিমটা খোলায় কামড়ে ধরবে। দেখো খুব ভালোভাবে ভুজিয়াটা বানিয়ে রেডি করে নিয়েছি। এবার
যে আলুগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আবারও সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যাতে এটা ভাজার সময় একটু শুকনো শুকনো ভাব হয়ে যায় আর ভাজতে আমার সুবিধা হয়। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। ব্যাটারটা বানানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আলুগুলো সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল, তাই ব্যাটারের নুনটা একটু অল্প দিতে হবে। এই সময় নুনটা বেশি দিয়ে দিলে এগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে একে একে করে বেশ কয়েকটা আলু এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর আলুর কোটিংটা খুবই সুন্দর হবে। তোমরা যদি চামচে করে খুব সুন্দরভাবে সাবধানে এই আলুগুলো দিয়ে দাও তেলের মধ্যে। আর অবশ্যই যেহেতু গরম তেল তাই খুব সাবধানে দিতে হবে, নাহলে তেল গায়ে ছিটকে আসতে পারে। তো অনেকগুলো আলু এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি সিদ্ধ করে রান্নাটা করছি যেহেতু, তাই আলুগুলোকে আমি হাই ফ্লেমে দিয়ে ভাজবো। আর যদি কেউ কাঁচা অবস্থায় এই রান্নাটা করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে, নাহলে আলুগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। দেখো খুব সুন্দর রং চলে এসেছে আলুগুলোর মধ্যে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই সময় আওয়াজটা শুনলে বুঝতে পারবে কত মুড়মুড়ে হয়েছে। প্রথমে যে কয়েকটা আলু তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো সমস্ত ভেজে তুলে নিলাম, আর তারপরে আবারও তেলের মধ্যে যে বাকি কতগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে এইভাবে আলুগুলোকে ভেজে নেওয়ার পরেও কিন্তু তোমরা শুধু মুখে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর খেতে লাগে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কি বানাবে ভাবছো যখন, ঠিক সেই মুহূর্তে মনে পড়তে পারে যে বাড়িতে শুধুমাত্র আলু আছে আর বিশেষ কিছুই সবজি নেই। তো এইভাবে তোমরা আলু দিয়েও পকোড়া বানিয়ে নিতে পারো আর চায়ের সাথে পরিবেশন করতে পারো। দেখবে সবাই কিন্তু খেয়ে খুবই সুখ্যাতি করবে। আর দেখো এইভাবে সমস্তটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকেও আবার উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো লাল হয়ে গেলে আবারও তেল ঝরিয়ে নামিয়ে নেব। চিলি চিকেনের সময় চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হোক বা এইভাবে চিলি পটেটো বানানোর সময়তে এইভাবে আলুগুলো ভেজে নেওয়াই হোক, যে কোনো মুহূর্তেই এই ধরনের পকোড়া বানিয়ে তরকারি করার হলে সেই পকোড়াগুলোই খেতে বেশি যেন টেস্টি লাগে। ভাজার সময়তেই যেন অর্ধেক গায়েব হয়ে যায়, তরকারি আর করব কি। তো যাই হোক, দেখো সমস্ত পকোড়াগুলো রেডি হয়ে গেল। এবার এগুলোকে রেখে দেব, এগুলোর থেকে চিলি পটেটোটা বানিয়ে নেব। আর এদিকে প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি চাউমিনটা। তার জন্য প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো রসুন আর আদা রসুন কুচো দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যে যতটা ঝাল পছন্দ করো ততটা পরিমাণে কাঁচা লঙ্কা দিও, খুব বেশি ঝাল অনেকেই খেতে পারে না। এরপরে এগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো গাজর। এখানে আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম। গাজরটা দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দেবো কোচানো বিনস। এখানে আমি বিনসগুলোকে একটু বাঁকা করে কেটেছি, তোমরা চাইলে ছোট ছোট করেও টুকরো করে নিতে পারো। আর গাজরগুলোকে দেখো কতটা লম্বা লম্বা করে কেটেছি, সরু সরু। এইভাবে দিলে তবেই রেস্টুরেন্টের মতো দেখতে হয়। আর অবশ্যই এই সমস্ত সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে কী হবে, রেস্টুরেন্টে যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটাও এর মধ্যে চলে আসবে। এরপরে একে একে আবারও সবজি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি। আর তারপর ক্যাপসিকামগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে কি হবে, সবজিগুলো যেমন রং তেমনই থেকে যাবে, কিন্তু ভিতর থেকে এগুলো কিন্তু রান্না হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর তারপর দিলাম 1 চামচ চিলি সস। এখানে গ্রিন চিলি সস আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত সসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে একবার ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে চাউমিনটায় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে সমস্ত কিছুকে আবারও নাড়াচাড়া করব। আর এদিকে দেখো চাউমিনটা ঠান্ডাও হয়ে গেছে, কিন্তু কত সুন্দর ঝরঝরে চাউমিন হয়েছে। এবার চাউমিনটা বেশ কিছুটা নিয়ে এই সবজিগুলোর ওপর দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। সমস্ত চাউমিনটা আমি একবারে ব্যবহার করব না, একবারে ব্যবহার করলে এগুলো ভাজতে অসুবিধা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি, এই সময় খুব একটা বেশি জোরটা দিচ্ছি না। এরপরে আবারও মেশানো হয়ে গেলে বেশ কিছুটা চাউমিনের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ঠিক একইভাবে মিশিয়ে দেব।
আর সমস্ত চাউমিন সব শেষে আর একবার দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে তারপরে ভেজে নেব। আর হ্যাঁ, সবজিগুলো ভাজার সময় আমি দিয়েছিলাম পরিমাণ মতো নুন। যেহেতু সয়া সস দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু কমই দিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর নুনের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও, পারলে শেষে একটু টেস্ট করে নুনটা আবার মিশিয়ে দিতে হবে। তো যাই হোক, চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ঝুড়োটা। ডিমের যে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া দিয়ে দিলাম, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল এগ চাউমিন দোকানের মতো। যাই হোক, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমাদের পরবর্তী রান্নাতে। যে আলুর পকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে চিলি পটেটোটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো আদা রসুন। এবার আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দেখো কিভাবে কেটেছিলাম একটু বড় বড় সাইজ করে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, এর ফলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছু সস এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। ঝালটা যে যার ইচ্ছা মতো দিও, এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও চিড়ে ব্যবহার করতে পারো, কিন্তু আমি খুব বেশি ঝাল পছন্দ করি না তাই দিলাম না। এরপর দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। তোমরা সসের পরিমাণগুলো কম বেশি করতে পারো। আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে খুব ভালোভাবে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যতটা গ্রেভি পছন্দ করবে সেই ঠিক ততটা পরিমাণই জল এখানে ব্যবহার করবে। জলটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর জলটাকে ফুটতে টাইম দেবো। আর এই সময়ে আরও একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে 1 চামচ ভিনিগার, যার ফলে সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও একবার খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিলাম আর তারপর জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর পকোড়াগুলো। আর তারপরে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব আর তারপরেই রেডি হয়ে যাবে চিলি পটেটো। দেখো কত সুন্দর সহজেই একটা রান্না করে নিলাম। এই রান্নাটা তোমরা লুচি, রুটি, পরোটা অথবা চাউমিন যে কোনো কিছুর সাথেই বানিয়ে খেতে পারো। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস কম বলবো, সেটা হলো টমেটো সসটা খুব বেশি ব্যবহার করো না। টমেটো সসটা খুব বেশি পরিমাণ দিয়ে দিলে সেক্ষেত্রে এটা টক টক হয়ে যাবে। তোমরা সসের পরিমাণগুলো যতটা দেবে তোমরা একটু বুঝে নিয়ে দিও। আরও একটা জিনিস এখানে আমি অ্যাড করলাম, সেটা হলো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে। কর্নফ্লাওয়ারটা জলে গুলে সামান্য ব্যবহার করলে এটার মধ্যে খুবই একটা সুন্দর আঠালো ভাব চলে আসে। কর্নফ্লাওয়ার গোলা জলটা ব্যবহার করার পর 1 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিলাম আর তারপরেই রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে চিলি পটেটো। আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম এগ চাউমিন। দেখো এই দুটোর কম্বিনেশনটা কতটা পারফেক্ট। আজকের মতো একটা বিশেষ দিনে, মানে যেদিন ক্রিসমাস, সেদিন তোমরা এইভাবে রাত্রিরে ডিনারটা সারতেই পারো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও।